আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। এবং এটা হচ্ছে আমার এই চ্যানেলের প্রথম প্রথম ভিডিও বলতে পারেন। তো আসলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্লাস রাজনৈতিক ভবিষ্যৎ, এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে প্লাস দেশের ভবিষ্যৎ কী। দেশের জাতীয়তাবাদ, ঐক্য, দেশের সামরিক শক্তি, বর্ডার সিকিউরিটি, ফরেন মিনিস্ট্রি বা ফরেন যে আলোচনাগুলো আছে, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা আসলে কি চাই এবং আমাদের দেশে দুই শ্রেণীর লোক বসবাস করে। একটা হচ্ছে ভারতপ্রেমী, একটা হচ্ছে পাকিস্তান প্রেমী। পাকিস্তান প্রেমী বলা যায় না, এটা ভারতের আগ্রাসন এবং তাদের সীমান্ত কর্মকাণ্ড, সীমান্ত হত্যা, এই ব্যাপারগুলোতে অনেকে পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছে। তবে এটা সমস্যা নয়, যে কোনো দেশের মানুষ তার ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী যে কোনো দেশকে ভালোবাসতে পারে, গঠনমূলক সমালোচনা করতে পারে। তবে দেশের সাধারণ মানুষের মধ্যে যে দুই ধরনের মতবাদ, এটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিছু কিছু ইস্যুতে আমরা আসলে আন্তর্জাতিক বিষয় বলতে শুধুমাত্রই ভারতকেন্দ্রিক রাজনীতি এবং পাকিস্তান কেন্দ্রিক রাজনীতিকে বুঝি সাধারণত। কিন্তু আরেকটা কেন্দ্র কিন্তু থেকেই যাচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে ইউএসএ, প্লাস ওইদিকে আছে রাশিয়া। এদের ব্যাপারগুলোও মাথায় রাখতে হয়। সব কিছু নিয়েই সামনে এগোতে হয়। কারো মুখ চেপে বন্ধ করে রেখে কখনোই কোনো ভালো কিছু আশা করা যায় না। ডেমোক্রেসি মানে শুধুই ভোট দেওয়া এটা নয়, মানুষের সকল কাজে, মানে দেশের সকল মানুষের প্রত্যেকটা জায়গায় অংশগ্রহণ, তার মতামত প্রদান করা, প্লাস যারা আরও আছে তারা ওই মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে এবং শুনবে যে সে আসলে কী বলতে চাচ্ছে, এটা কি আমাদের কোনো কাজে আসবে কি না। এই দিকগুলো থেকে আমাদের রাজনৈতিক সহনশীলতা বলি, বা দেশের ভিতরে রাজনৈতিক বললেও ভুল হবে না, এটা মানে পারস্পরিক সহনশীলতাই এটা চরম মাত্রায় উঠে গেছে। মানে কোনো সহনশীলতাই কারোর মধ্যে নেই। কেউ কিছু বলছে, সেটা তার বিপরীতে নতুন কোনো তত্ত্ব দাঁড় করাচ্ছে। ইদানিং এই যে আমাদের 24-এর ছাত্র বিপ্লব, ছাত্র জনতা বিপ্লব, এটা কি আসলে বিপ্লব নাকি স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল, এটাও একটা বড় প্রশ্ন। যখন কোনো একটা স্বৈরাচার দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে এবং তাকে যখন সেখান থেকে পদত্যাগ করাতে হয়, বা তাকে যখন ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে হয়, তখন বিপ্লব প্রয়োজন প্লাস গণ অভ্যুত্থান। আর এটা ছিল আপামর মানুষের গণ অভ্যুত্থানের একটা ফলাফল। এখানে শুধু যে কোঠা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল ব্যাপারটা তা না, এটা অনেকগুলো মানুষের অনেক দিনের চাপা ক্ষোভ, আক্রোশ, এটা তার প্রতিফলন। দেশের মানুষ 18 কোটি মানুষ, যদি অন এভারেজ হিসেব করে নেই, তো সেক্ষেত্রে 18 কোটি মানুষই কি আন্দোলনে যোগ দিয়েছিল? ব্যাপারটা এমন নয়। যারা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, ছাত্র জনতা। জনতা বলতে তো আসলে সবাইকেই বোঝানো হয়। ছাত্র স্পেসিফিক বলতে যারা পড়াশোনা করে, বিভিন্ন ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, যারা পড়াশোনা করে। আর এই আন্দোলনের সূত্রপাত তো হয়েছে আসলে ভার্সিটি থেকে, ভার্সিটি কেন্দ্রিক হয়ে তারপরে এটা জনমানুষের ভিতরে ছড়িয়ে পড়েছে। প্লাস এই বিষয়গুলো অনেকটা বোঝা কঠিন আসলে। জুলাই আন্দোলনের যে স্পিরিট, স্বৈরাচার মুক্ত দেশ গড়া, সংবিধান সংশোধন করা, আরও কয়েকটা পয়েন্ট, নির্বাচন কমিশন সংশোধন করা, বিচার বিভাগকে স্বাধীন করা, প্রশাসনের যে আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো কাটিয়ে ওঠা, ছাত্র রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা, এই যে আমাদের ধরাবাঁধার যে নিয়ম, আসলে ইতিহাসগতভাবে আপনার 71 সালের আগ থেকে এখন পর্যন্ত দলীয় রাজনীতি, এবং এই দলীয় রাজনীতির ছাত্র সংগঠন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ছিল। যখন যে সরকার ছিল, তারা আসলে একটা লাঠিয়াল বাহিনী তৈরি করেছে, এবং তারা কি চাঁদাবাজি করেছে, যা করে সেটা সবাই মানে অবগত, এটা নিয়ে আর বলতে চাই না। তবে এই বিষয়গুলো থেকে বেরোতে হলে রাজনৈতিক দলের সাথে যে আলোচনা, সেই আলোচনাটা কিন্তু ওই পর্যায়ে এখনও হচ্ছে না। আসলে ইউনূস সরকার চাচ্ছেটা কি? ইউনূস সরকারের যে উপদেষ্টাগণ আছেন, তারা আসলে এইগুলো মন্ত্রণালয়ের
মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য কি তারা ক্যাপেবল? এটা একটা প্রশ্ন। প্লাস তারা মন্ত্রণালয়ের যে সচিব, তাদের হায়ারার্কি যেভাবে সিস্টেমেটিক আছে, নিচে উপসচিব, সচিব, সহকারী সচিব যারাই আছেন, এদের আসলে কি নিয়ন্ত্রণে রাখতে পারতেছেন? এবং একটা কথা বলা হচ্ছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন করার জন্য একটা স্বাধীন কমিশন, পুলিশ কমিশন। তো এই কমিশনটার রূপরেখা কি হবে এবং এখানে কারা থাকবে? এটাও কি ভবিষ্যতে এইসব জায়গায় দলীয় লোক বসবে কি না, এইসব বিষয়ে কি কোনো ড্রাফট এসেছে? এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক এবং আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং আমার জন্মসূত্রে আমার জন্মস্থান হচ্ছে গোপালগঞ্জ জেলা। যেহেতু গোপালগঞ্জ ওখানে একটা মানে দীর্ঘদিন গত 15-16 বছর, অনেক 17 বছর বলা যায়, যে একটা মানে শাসন, এই শাসনকালে সব কিছুই কিন্তু হাসিনা কেন্দ্রিক এবং আওয়ামী লীগ কেন্দ্রিক। তো এই পার্সপেক্টিভে দেখতে পাচ্ছি যে আসলে আমি ওই সংস্কৃতির মধ্যেই বড় হয়েছি। তারপরও সরাসরি কখনো রাজনীতিতে জড়াইনি, কিন্তু রাজনীতির বাইরে থেকে দীর্ঘ সময়, অর্থাৎ প্রায় 15-16 সাল থেকে এটা বাইরে থেকে খুব পর্যবেক্ষণ করছি এবং কোন দল কোন সময় কোন মতবাদ প্রকাশ করছে বা তাদের ওই কোনো একটা সমস্যা হলে বা কোনো একটা দেশের একটা ক্রাইসিসে তাদের অবস্থানটা কি, এটা এটা বোঝার চেষ্টা করছি। তো ভুল ত্রুটি হলে এই বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গণতন্ত্র আসলে কাকে বাইরে রেখে কখনো একটা দেশ চলতে পারে না। গণতন্ত্র বলতে তো বোঝানো হচ্ছে সকলকে সাথে নিয়ে চলা। 71-এ জামাত বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে এবং তারা পাকিস্তানের হয়ে কাজ করেছে, এটা তো মীমাংসিত সত্য, অমীমাংসিত কোনো বিষয় না। তো সেক্ষেত্রে তাদের বিগত সরকার দাবি রাখার চেষ্টা করেছে, নিবন্ধন বাতিল করেছে বা চেষ্টা করেছে, এবং শেষ সময় সে শিবিরেরও তো নিবন্ধন বাতিল করেছে। কিন্তু এই বাতিলই কি সমাধান? সমাধান করা তো মানে তার সাথে আলোচনা করা, সে আসলে কী চাচ্ছে এবং প্রত্যেকটা জনগণ কী চায়। ইন্ডিভিজুয়ালি সবার কাছে যাওয়া কখনোই সম্ভব না। 18 কোটি লোকের হয়তো বা সর্বোচ্চ 1,80,000 জনপ্রতিনিধি আছে অন অ্যান এভারেজ, ছোটো পর্যায় থেকে বড় পর্যায়ের নেতাগুলো। এদের সাথে এরাই মানুষের সাথে বসে রাজনৈতিক আলোচনা করে, প্লাস গ্রামের একটা চায়ের দোকানে কী আলোচনা হচ্ছে এটাকে কখনো ভাবার চেষ্টা করে না। আর জামাতের একটা বলবো ল্যাকিংস, যেটা হচ্ছে ওরা শহরকেন্দ্রিক চিন্তা করে, গ্রামের ক্ষেত্রে তাদের কোনো খুব শক্তিশালী হাত নেই বা তাদের চেইন অফ কমান্ডটা ওই লেভেলে নেই। এবং যারা শিবির, এদের ছাত্র সংগঠন, এরা খুব সুশৃঙ্খল এবং খুব ভদ্রলোক। তবে পূর্বের ইতিহাসটাও আবার অনেকটা ভয়ঙ্কর। এদের নামে অনেক সময় রক কাটা সংস্কৃতি এই সেই অনেক নাম এসেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্রাশ ফায়ার এই সেই, অনেককে মারা, এই যে রাজু ভাস্কর্য এই হলো তৈরি হলো, অনেক ইতিহাস। তো এদিকে যাচ্ছি না। জামাত কখনো এটা স্বীকার করতে রাজি নয় যে তারা 71-এ ভুল করেছে এবং এটা তার গণতান্ত্রিক অধিকার যে সে কী বলবে তারা সেটা সে প্রকাশ করছে। জামাতের আমির তো ইদানিং বলছে যে আমার ওই সময় তার অবস্থান ভুল ছিল না, ওই পার্সপেক্টিভে ঠিক ছিল। সেক্ষেত্রে এটা গণতন্ত্র হিসেবে মেনে নিতে হবে। তার অবস্থান কি, এখন তাকে ভোটের রাজনীতি করতে দেওয়া যাবে কি না? অবশ্যই তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এবং জনগণ তাকে ভোট দেবে কি না সেটা জনগণের উপরই ছেড়ে দিতে হবে। কিন্তু তাকে নিষিদ্ধ করে মানে গুপ্ত রাজনীতির দিকে এগোলে দেশের খুব বড় ক্ষতি হবে। যেটা আন্দোলনে দেখা গেল, আপনার শিবির কর্মী যারা আছেন, বড় ভাই যারা আছেন, অনেকে তো সব পরিচিত আছে, অনেক ভার্সিটির একটা পরিচিত তো তৈরি হয়ে যায়। তো এই কারণে এদের মধ্য থেকে যারা আছেন এরা অনেকেই ছাত্রলীগের, ওই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের যে ছাত্রবাহিনী, ছাত্রলীগ, এদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে এবং এদের অনেক অপকর্মের সঙ্গেও ছিল। তো এই জিনিসগুলোর সূচনা করে গেছেন স্বৈরাচারী শেখ হাসিনা। তো এটার কারণ সেই জামাতকে নিষিদ্ধ করা, কোণঠাসা করা, কারো মতামত শুনতে না চাওয়া, এটা খুব গণতন্ত্র বিরোধী একটা কাজ। আর গণতন্ত্র বলতে ভালো মানুষ, খারাপ মানুষ, পজিটিভ নেগেটিভ সবটাই নিতে হবে এবং সবটা শোনার পরে জনগণ কাকে বেছে নেয় সেটা দেখতে হবে। এই কারণে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। নির্বাচন সুষ্ঠু হতে হলে স্বাধীন নির্বাচন কমিশন। তো দেখা যাচ্ছে এই পর্যন্ত ইতিহাসে 71-এর পর থেকে এখনও পর্যন্ত কখনো তেমন স্বাধীন ইলেকশন কমিশন তৈরি হয়নি। তো ইলেকশন কমিশন তৈরির রূপরেখা কী হবে এই বিষয়ে ইউনূস সরকারের যে আপনার সংস্কার কমিটি ছিল তারা কি ড্রাফট দিয়েছে এটা আসলে বোঝা একটু মুশকিল।
আমি ইউনূস সরকারের একজন কঠোর সমালোচক। তো আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং তার চরম সাফল্য আমি দেখতে চাই। সে যখন দায়িত্ব গ্রহণ করে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করে প্লাস শপথ নেয়, তখন তার প্রতি আমার একটা অনেক অনেক আশা ছিল। আমার এখানে আমি দ্বারা বাংলাদেশের মোটামুটি 80-90% জনগণকে বোঝাচ্ছি, কিন্তু উনি এসে আসলে কতটা কতটা আশা পূরণ করতে পেরেছেন প্লাস কোনো রূপরেখাও দিতে পারেন না ইদানিং। আর বিএনপি পড়ে আছে শুধু নির্বাচন নিয়ে, নির্বাচন কখন হবে, কখন তারা ক্ষমতায় যাবে এবং এই 15-16 বছরের যত তাদের ঘাটতি আছে সেগুলো পূরণ করবে। এটা ইদানিং লক্ষ্য করলে সবাই দেখবেন যে গ্রাম পর্যায়ে প্রত্যেকটা ক্ষেত্র, যেখানে আগে আওয়ামী লীগের যে কথিত গুন্ডা পান্ডারা প্রতিটা জায়গায় দখলবাজি করত, এবং 5 তারিখের পরে আওয়ামী লীগ যখন বিতাড়িত হলো, প্রতিটা জায়গায় বিএনপি মানে সসম্মানে দায়িত্ব গ্রহণ করেছে। তো এই তাদের প্রতি জনগণের যে আক্রোশ তৈরি হচ্ছে, এটা কি বিএনপি বুঝছে না, বা তাদের দলীয় চিন্তাভাবনাটা কি? জাতীয়তাবাদ, তারা জাতীয় স্বার্থে কতটুকু কি বলছে? এবং এটা তো ইউনূস স্যার বললই যে তারা সংস্কার কমিশন তাদের কি কি প্রস্তাব দিয়েছে, প্লাস কোন কোন প্রস্তাবের সাথে তারা সম্মতি জানায় নাই, সেটা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বিএনপি শুধু ক্ষমতার জন্যই চেষ্টাটা করতেছে। তারা আসলে জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ বা দেশের ঐক্য এসব নিয়ে তাদের কোনো চিন্তাই নাই। ইদানিং ইদানিং বলবো না, 5 তারিখের পর থেকে ওদিন বিকেল থেকে যা হয়েছে এগুলো মানে ভাষা বর্ণনা করা যায় না। এবং 5 তারিখের আগে